একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটিই করতে এসেছি। আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর থাকছেন অতিথি হয়ে। তার সাথে আলোচনায় যাব। তবে তার আগে দর্শক, আমরা দেখে নিতে চাই একটা প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহ পরিচারিকা ফাতেমাকে নিয়ে অনলাইনে বেশ আলোচনা দেখা যাচ্ছে। এসব আলোচনায় একটি ছবি অনেকের নজরে পড়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে তারেক রহমানের পরিবারের সাথে এক টেবিলে বসে খাবার খাচ্ছেন ফাতেমা। প্রায় সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়েছে। তবে নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখা গেল ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ওদিকে সংবেদনশীল গুজব ছড়ানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়েও। দর্শক, আমরা কিছু অপতথ্যের কথা এখানে জানছিলাম, আর কিছু অপতথ্য নিশ্চয়ই অনেকের চোখেও পড়েছে। সেগুলো নিয়েই আজকের আলোচনা। আগেই যেমন জানিয়েছি, আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর আছেন। তার সাথেই আলোচনায় চলে যাচ্ছি সরাসরি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা প্রতিদিন নানা ধরনের গুজব, অপতথ্য ছড়াতে দেখি। এর মধ্যে কিছু খুব সংবেদনশীল হয়, কিছু অপতথ্য আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে। বিশেষ করে রাজনীতিতে এখন যে অবস্থা চলছে, প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটছে, নানা ধরনের উত্তেজনা বিরাজ করছে। এই সময়টাতে রাজনৈতিক এসব গুজব কতখানি প্রভাব ফেলে বিশেষ করে ভোটারদের মনস্তত্ত্বে? আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ। বাংলাদেশে এখন যে সময়টা আমরা পার করছি, এই সময়টা খুবই সেন্সিটিভ একটা সময়। কারণ সামনে হচ্ছে নির্বাচন আসছে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আপনার অপতথ্যগুলো এখন থেকে ছড়ানো শুরু হবে। আপনি জানেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে। তো নির্বাচনকে কেন্দ্র করেই এই অপতথ্যগুলো ছড়ানো যখন শুরু হবে, তখন কিন্তু এগুলোর ডেফিনেটলি একটা মাস পিপলের মধ্যে এটার একটা ইম্প্যাক্ট কিন্তু থাকবে। এখন কেন থাকবে সেটা হচ্ছে প্রশ্ন। থাকবে কারণটা হচ্ছে যে বাংলাদেশে এই এই নির্বাচনকে কেন্দ্র করে যে এআই এর ব্যবহার অথবা মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন গুলোকে কন্টেইন করার জন্য যে ধরনের মেকানিজম রাষ্ট্রীয়ভাবে হোক, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে হোক, বা কোনো ইনস্টিটিউশন বিল্ডিং এর মাধ্যমে হোক, যেভাবে করা দরকার ছিল তেমনটা কিন্তু আমাদের চোখে ঠিক এটা পড়ছে না। তো যার ফলে অর্থাৎ যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে যে এটার কন্টেইন করার যে মেকানিজমগুলা, তার চেয়ে হচ্ছে গুজব ছড়ানোর মেকানিজম হচ্ছে এই মুহূর্তে অনেক বেশি শক্তিশালী। প্লাস এর পাশাপাশি যোগ হয়েছে বাংলাদেশের যে সাধারণ জনগণ, বিশেষ করে ইয়াং জেনারেশন, যারা প্ল্যাটফর্মগুলো, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যারা ব্যবহার, তার কিন্তু পর্যাপ্ত ধরনের আপনার ডিজিটাল লিটারেসিটা নাই, তো সচেতনতাও নাই। তো যার ফলে সবগুলো বিষয় মিলে আমরা খুব বড় ধরনের একটা ক্রান্তিকালীন আমরা সময় একটা পার করতে হবে, এই নির্বাচনকালীন সময়টা। এবং আমি মনে করি দ্রুত এই বিষয়ে নির্বাচন কমিশন সহ গভর্নমেন্টের সংশ্লিষ্ট ইনস্টিটিউশনগুলোকে পর্যাপ্ত মেকানিজম তৈরি করার জন্য এখনই আপনার গুরুত্ব দিতে হবে বিষয়টাতে। এই যে আপনি ইন্টারনেট লিটারেসির প্রসঙ্গে বললেন, সচেতনতার প্রসঙ্গে বললেন, সামনে নির্বাচন, এই অল্প সময়ের মধ্যে হয়তো সচেতনতা বৃদ্ধির কাজটা সেভাবে করা এখনই সম্ভব হবে না। কিন্তু আপনার কি মনে হয় ভবিষ্যতে, যেহেতু এখন স্মার্টফোন মানুষের হাতে খুব সহজেই পৌঁছে যাচ্ছে, ইন্টারনেট খুব সহজেই পৌঁছে যাচ্ছে, একদম প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট চলে গিয়েছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে স্কুল না হলেও কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইন্টারনেট নিয়ে কিংবা অপতথ্য ছড়ানো যে হতে পারে এই মাধ্যমগুলোতে, এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিছুটা সচেতনতা বৃদ্ধি করার সুযোগ রয়েছে? জি,
জি, আপনি ঠিকই বলেছেন। তবে আপনার সাথে একটা বিষয় একটু বলবো যে আপনি বললেন যে এই কম সময়ে এটা সম্ভব না। আসলে রাষ্ট্র যদি চায়, যে আমি মনে করি এটা সম্ভব। যেমন রাষ্ট্র যদি এই মুহূর্তে নির্দেশ দেয় যে প্রত্যেকটা স্কুল কলেজে, প্রত্যেকটা জায়গায় ছাত্রদেরকে নিয়ে এই গুজব, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং এআই এর যে অপব্যবহার, এই বিষয়ে প্রত্যেকটা স্কুল আইটি রিলেটেড শিক্ষক আছে, আপনি জানেন। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু একটা নির্দেশনার মধ্য দিয়ে সারা দেশের স্কুল কলেজগুলোতে যদি একটা সভা, সেমিনার, কোনো কিছু একটা করা যায়, এটা বিশাল অনেক বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে যাবে। আচ্ছা, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গভর্নমেন্ট টিভি চ্যানেলগুলোতে ব্যাপক ধরনের বিজ্ঞাপন গভর্নমেন্ট প্রচার করতে পারে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন কিভাবে ছড়াচ্ছে, এখান থেকে কিভাবে আমরা নিরাপদ থাকব এবং কোনটাকে আমরা বিশ্বাস করব, কোনটাকে আমরা করব না। এটা গভর্নমেন্ট চাইলে এই মুহূর্তে করতে পারে। এটা নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে, যেমন আপনি একাত্তর টিভি, আজকে এই বিষয়টা নিয়ে আপনি নিয়মিত বিভিন্ন জনের সাথে আলাপ করছেন, এটা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। তো এইভাবে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল কিন্তু এরকম একটা এই সময়টাতে চালু করতে পারে। প্লাস নিউজ মিডিয়া যতগুলো আছে, তারপর নিউজ এজেন্সিগুলো, পত্রপত্রিকাগুলো যতটুকু আছে, সবাই একটা করে কলাম রাখতে পারে প্রতিদিন প্রত্যেকটা পত্রিকায় যে আজকে কি কি ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে। এটা যদি চায়, এটা 1 থেকে 2 দিনের মাথায় এটা কিন্তু সবাই দেশে চালু করতে পারে। আমার মনে হয় পুরো নির্বাচনকালীন সময়টা যদি এই কাজটা করা যায়, তাহলে কিন্তু এটার অনেক ভালো একটা ফলাফল পাবো বলে আমি মনে করি। পাশাপাশি আইনের প্রয়োগ কি কোনোভাবে সাহায্য করবে বলে মনে করেন? মানে যদি দৃষ্টান্ত রাখা যায়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাউকে শাস্তির আওতায় আনার মাধ্যমে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায়, আপনার কি মনে হয় যে সেটা যথেষ্ট হেল্পফুল হবে? অবশ্যই সেটা হেল্পফুল হবে। এটাকে আমরা বলি যে প্ল্যাটফর্ম গভর্নেন্স এবং প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ আপনি যে আইনের মাধ্যমে নিয়ে আসবেন, তার জন্য পর্যাপ্ত রুলস রেগুলেশনস এখানে তৈরি করতে হবে গভর্নমেন্টকে, পর্যাপ্ত ইনস্টিটিউশন তৈরি করতে হবে। তো সেই বিষয়গুলোতে কিন্তু গভর্নমেন্ট এখনো ভালোভাবে আগায়নি এবং এটা কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সো প্ল্যাটফর্ম গভর্নেন্স বলতে এই যে আপনার যে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো কে দেখাশোনা করবে, কোন ইনস্টিটিউশনগুলো এখানে কাজ করবে, তাদের কি কি রুলস রেগুলেশন আছে, তারা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে, জনশক্তিকে কিভাবে কাজে লাগাবে, এটা একটা বিষয়। তারপরে প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি, যেটাকে আমরা বলি, অর্থাৎ সামাজিক যোগাযোগে আমি একটা কিছু লিখলাম, একটা মিথ্যা কথা, সেটা দিয়ে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটার জন্য তাকে কিভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যাবে, এটার জন্য একটা মেকানিজম রাষ্ট্রকে তৈরি করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে পর্যাপ্তভাবে এটা করা হয়নি। এইটা মূলত হচ্ছে একটি সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে গভর্নমেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই ছোট ছোট বিষয়গুলোতে কিন্তু হাত দিতে। তো আপনি যেমনটি বললেন যে আইন কতটুকু সহায়ক হবে, আইন অবশ্যই সহায়ক হবে, কিন্তু এই বিষয়টাতে এখনই হাত দিতে হবে। কিন্তু এর আগে আমি যে পয়েন্টগুলো বললাম, যেটা আইন ছাড়াও যেটা গভর্নমেন্ট যে কাজগুলো খুব দ্রুত করতে পারে, পাবলিকলি এবং প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে, প্রাইভেট মিডিয়া, নিউজ এজেন্সিগুলো, পত্রপত্রিকাগুলো, সবাই কিন্তু এই কাজটাতে একযোগে হাত দিতে পারে। তাহলে দেখবেন যে পুরো নির্বাচনকালীন সময়টাতে আমরা এটাকে কিন্তু খুব ভালোভাবে কন্টেইন করতে পারবো এবং মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়ানোর মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হয়, সেটা ব্যাপকভাবে আমরা রোধ করতে পারবো এবং নির্বাচনকেও এর ব্যাপক ভয়ানক প্রভাব থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। সুতরাং দুই দিকেই এগুতে হবে। তবে প্রথম যেমনটি আমি বললাম, সেটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে বলে আমার ধারণা, আমার মতামত। জি, আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করতে চাই, বিশেষ করে প্রতিকারের জায়গাগুলো নিয়ে আলোচনা করব আরও। তবে একটা বিরতির সময় হয়েছে, আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে থাকবার জন্য। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, সময় হয়েছে একটা বিরতির, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর যুক্ত আছেন। তার সাথে আলোচনায় ছিলাম আমরা। আবারও চলে যাচ্ছি অতিথির কাছে। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের অপপ্রচার প্রসঙ্গে এবং নির্বাচন সামনে রেখে সেসব অপপ্রচার আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। সেগুলোও আলোচনায় প্রতিদিনই উঠে আসছে আমাদের আসলে এইসব আশঙ্কার জায়গা। একটু জানতে চাই আপনার কাছে, আমরা দেখি যে শুধুমাত্র আমাদের দেশীয় বিভিন্ন মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, গণমাধ্যম হোক, সেগুলোতেই নয়, পাশাপাশি
পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে অনেক সময়ই নানা ধরনের অপতথ্যগুলো উঠে আসে। এসব ক্ষেত্রে আসলে কূটনৈতিক সম্পর্ক তো রয়েছে আমাদের প্রতিবেশী দেশের সাথে। এই ধরনের গুজব ঠেকানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অন্য দেশ থেকে যে সমস্ত প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছে, এগুলো ছড়ানোর মধ্য দিয়ে কিন্তু ম্যাস পিপলের মধ্যে এক ধরনের পারসেপশন কিন্তু তৈরি হচ্ছে তাৎক্ষণিকভাবে, আপনাকে এবং একটু তৈরি হওয়ার একটু ফলে থামাতে হচ্ছে, উভয় দেশের মধ্যে জনগণের মধ্যে একটা টেম্পটেশন। আপনাকে একটু থামাতে হচ্ছে এই জায়গায়। আমি ফিরবো আবারও আপনার কাছে, তবে এই মুহূর্তে অন্য একটা খবরে, গুরুত্বপূর্ণ একটি খবরে আমাদেরকে যেতে হচ্ছে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ব্যবসায়িক নেতাদের একটি বৈঠক চলছিল। সেই বৈঠক শেষে এই সম্পর্কে ব্রিফিং করছেন বিএনপির স্থায়ী কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের সংস্কার হয়েছে প্রায় সবগুলো সংস্কার কিন্তু বিএনপির সময় হয়েছে। এই জন্য ব্যবসায়ীরা অনেক বেশি আস্থা বিএনপির উপর আছে বলে তারা আশা করছে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে এই সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম হবে। ওনারা সেটা মনে করছেন, কারণ বিএনপি বিজনেস ফ্রেন্ডলি একটি দল এবং এই দলটির সময় বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে, সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে, সবচেয়ে বেশি অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে, সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। এই জন্য ব্যবসায়ীদের অনেক বেশি প্রত্যাশা, এবং উনিও বলেছেন আমি জানি আপনাদের প্রত্যাশা অনেক আমাদের কাছ থেকে। আমরা আমাদের বিগত দিনে যেটা চেষ্টা করেছি, আজকের প্রেক্ষাপটে যে পরিবর্তনের দরকার, যে বড় ধরনের রিফর্মসের দরকার, সংস্কারের দরকার, যে ডিরেগুলেশনের দরকার, যে লিবারালাইজেশনের দরকার, এগুলো ইনশাআল্লাহ করার জন্য বিএনপি ইতিমধ্যে তার নীতিমালায় প্রস্তুতি নিয়েছে। ইনশাআল্লাহ আমরা এগুলো বাস্তবায়ন করব। মডেল দাঁড় করিয়েছেন, নীতিমালা তৈরি করেছেন, এই নীতিমালা নিয়ে তারা কি বলেছে? ব্যবসায়ীদের পক্ষে ইতিবাচক সাড়া দিয়েছে? আমার মনে হয় ওনারা খুবই সন্তুষ্ট, কারণ আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা শুনছিলাম। তিনি সাংবাদিকদের ব্রিফিং করছেন বৈঠক প্রসঙ্গে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, এবং যে আলোচনাটায় ছিলাম, আপনি বলছিলেন যে ভারতের বিভিন্ন মাধ্যমে আমরা কিছু অপতথ্যের প্রচার দেখি, এগুলোর ব্যাপারে আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত? জি, এগুলোর ব্যাপারে আপনি যেমনটি বলছিলেন যে উভয় দেশের সম্পর্কে যখন এক দেশ আরেক দেশের বিষয়ে এই মিস ইনফরমেশন গুলো যখন ছড়ায়, তখন কিন্তু প্রথমে একটা উত্তেজনাটা কিন্তু জনগণের মধ্যে তৈরি হয়, এবং সেই উত্তেজনাটার প্রভাব কিন্তু আপনার কূটনৈতিক পর্যায়ে গিয়েও কিছুটা হলেও পড়ে। তো সেক্ষেত্রে কূটনৈতিক পর্যায়েও একটা উত্তেজনা এবং সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। তো এই বিষয়টাকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার কিন্তু অনেকগুলো সুযোগ রয়েছে। অর্থাৎ দুই দেশের মধ্যে আমরা যেমনটি এর আগে আলোচনা করছিলাম যে দেশেই এই মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন গুলোকে কন্টেইন করার জন্য যে ধরনের দেশীয় মেকানিজমের কথা আমরা ঠিক ভাবছিলাম, তো একইভাবে অন্য দেশেও এই ধরনের দেশীয় মেকানিজম গুলো যদি থাকে, এবং সেক্ষেত্রে দুই দেশের মধ্যে কিন্তু এই মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন গুলো ছড়ানোর জন্য কিন্তু আপনার একটা নেগোসিয়েশন হতে পারে এবং চুক্তি স্বাক্ষরিত হতে পারে যে উভয় দেশ এই ডিসইনফরমেশন গুলোকে কিভাবে কন্টেইন করবে, তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে সুস্থ এবং ভালো রাখার জন্য। সেক্ষেত্রে এই ধরনের এগ্রিমেন্ট কিন্তু এখন হওয়াটা সময় দেবে। আপনি জানেন যে যতই পৃথিবীতে নতুন নতুন ট্রান্সন্যাশনাল চ্যালেঞ্জ গুলো দেখা দিচ্ছে, এই মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন গুলোতে একটা কিন্তু ট্রান্সন্যাশনাল চ্যালেঞ্জ, অর্থাৎ এক দেশে এটা যদি ইমার্জ করে দ্রুত কিন্তু আরেক দেশে ছড়িয়ে পড়ে। এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ হিসেবেও দেখা যাচ্ছে। একদম উন্নত বিশ্বেও গুজব ছড়ানোর ফলে নানান ধরনের নেতিবাচক প্রভাব পড়তে আমরা দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয় আপনার পরামর্শ আমরা জেনে নিচ্ছিলাম, মন্তব্য জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।
দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।